শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল ধোসনা পেতেছিলাম, এখান থেকে অনেকগুলো চিংড়ি মাছ উঠেছিল। তো ধোসনাটা পাতা হয়েছিল আমাদের ওই যে বিলে, তো তারপরে তুলে উঠোনে পাতা হয়েছে, কারণ উঠোনে না অনেক রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে। তো সকাল সকাল এখানে দেখছি শুধু একটা ছোট রূপচাঁদা মাছ উঠেছে, আর তেমন কিছু উঠেনি। তো ওইভাবেই ধোসনাটা রেখে দিলাম। তারপরে ডাইরেক্ট চলে আসলাম ঘরে, আর ঘর দুয়ারগুলো সুন্দর করে এখন গুছিয়ে নেব। সকাল সকাল উঠে একেবারে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিতে পারলে কিন্তু সকালের নাস্তাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালে একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ তোমরা পাশে থেকো। আর তার সঙ্গে আমার বেডশিট কাচা ধোয়া পরিষ্কার যাবতীয় কাজকর্ম একদম একা হাতে সুন্দর করে সারাদিন গুছিয়ে করব, সেটাই শেয়ার করব। তো চলো, আজকের রান্নাবান্নাগুলো অনেক মজার হতে চলেছে, কারণ মাসের শেষে গিয়ে এখন কিন্তু একটু টানটান চলে। তো এই টাইমে গিয়ে না কেনা বাজারের থেকে বেশিরভাগ বাড়ির সবজি দিয়ে চালানোর চেষ্টা করি। মাসের শেষটা খুব কম খরচে বিনা বাজারে কিন্তু সংসার ভালোভাবে ঠিক চলেই যায়। তো যাই হোক, এখন দেখো আলনাটা গুছিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জামা কাপড় আজকে নেই, এগুলোকে ভাঁজ করে নেব। যেহেতু সন্ধ্যাবেলা যত জামা কাপড় হয়েছিল ভাঁজ করে নিয়েছিলাম, তো দুটো একটা শুকিয়েছে, সেগুলোই ভাঁজ করলাম। এখানে সিমরান বই পড়ে রাতে এইভাবে রেখে উঠে চলে গেছিল, তো এই জায়গাটা গুছিয়ে নেব। আর ঈশা আমাকে ডাকছিল, মা ব্রাশ করব, তো ওখানে দাঁড়াতে বললাম। আমি এই কাজগুলো করে নিয়ে তারপর ঈশাকে নিয়ে আবার ব্রাশ করাতে নিয়ে যাব। যেহেতু এখন অনেকটাই সকাল, তো আমি কাজ করতে করতে ঈশা কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছিল। তো যাই হোক, টেবিলটা গুছিয়ে নিলাম, আর এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঘরটা আগে গোছানোর কারণ কি জানো তো? এই ঘরটা পরিষ্কার করে দিলে সিমরান কিন্তু পড়তে বসবে। এক মনে কাজগুলোকে করে শেষ করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে কাজগুলো হালকা লাগে আর তার সঙ্গে খুব সুন্দর পরিপাটিও থাকে। ওই ঘরটা গুছিয়ে নিলাম, চলে আসছি পাশের ঘরে। আজ সকাল থেকে সুন্দর রোদ্দুর উঠেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। কাল যে বেডশিটটা তুলেছিলাম বৃষ্টির কারণে কাচতে পারিনি, তো আজ সেই বেডশিটটাকে কেচে পরিষ্কার করে দেব। আর তাছাড়াও অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোকে না সুন্দর করে ছাদে কেচে একেবারে মেলে দেব। আমার ছাদের অবস্থা অনেক খারাপ, এখন এই বর্ষাকালে এত শ্যাতলা জমেছে, এক জায়গায় পা দিলে আর এক জায়গায় সরে যেতে হবে, এরকম একটা অবস্থা। কিছুই করার নেই, নিচেই তো পানি ভর্তি আছে, ওপরটায় যদি কাজ না করতে পারি কোথাও করতে পারবো না। ওই কারণে কষ্ট হলেও ছাদে গিয়ে কাজ করতে হবে। তো দেখো জানলা কটা খুলে দিচ্ছি, আর জানলা খোলার সাথে সাথেই বেশ সুন্দর রোদ্দুর আসছে। অনেকদিন পরে ঘরে যেহেতু রোদ্দুর ঢুকছে, বেশ ভালো লাগছে। তো ব্ল্যাঙ্কেটগুলো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, যাতে করে এই তাপটা খাটে এসে একটু লাগে। কি জানো তো, বেশি দিন কিন্তু তোষক খাটে পেতে রাখলে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। বিশেষ করে আগের দিন ওই পাশের জানলাটা খুলে রেখেছিলাম আমি, আর কোথায় গিয়েছিলাম বাড়িতে আসতে আসতে দেখি বৃষ্টির পানি এসে একধার ভিজে গেছে। তো সেখান থেকে করে পাখার হয়তো শুকিয়ে নেওয়া হয়েছিল, তারপরেও একটা স্যাঁতস্যাঁতে ভাব তো থেকেই গেছে। তো এরকম এক দুদিন একটু রোদ্দুর লাগলে, তাপ আসলে জায়গাটা সুন্দর শুকিয়ে যায়। তো চলো, এখন খাটটাকে গুছিয়ে নিয়েছি, ঘরের আরও অন্যান্য কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরপর পরপর স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমরা গ্রামের বউরা যেভাবে হাঁস মুরগি পালন করি, আর তার সঙ্গে যেমনভাবে সকালের নাস্তা দুপুরের রান্না বান্না করে থাকি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে নিচেও একটা বিছনা পাতা ছিল, বিছনাটা এখন তুলে নেব। রাতের বেলা করে যেহেতু নিচেই বসা হয়, চাটা খাওয়া হয়, আর ঈশা যেহেতু বসে বসে খেলা করে, ওই কারণে এরকম বিছনা পেতে রাখি। আর খাটের তলাটা প্রত্যেক দিন একটু ঝাড়ু হাতে করে, ঝাড়ুটা যদি একটুখানি তলায় ঢুকিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, খুব সুন্দর পরিষ্কার থাকে। এটা কিন্তু মান্থলিভাবে আর ক্লিন করতে হয় না। তো যাই হোক, দেখো সুন্দর করে ঘরটাকে একদম পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম। দুটো ঘর তো গোছগাছ কমপ্লিট, আর এখন যাব বারান্দায়। তো এই দুটো ঘর পরিষ্কার হয়ে গেলে মন থেকে যে এত শান্তি আসে সকাল সকাল, কি বলবো। আমার মেয়ে কর্নারে বসে পুতুল খেলছিল, আর আমি এদিকে টুকটাক করে কাজগুলো করে নিচ্ছিলাম। কি জানো তো, বাচ্চারা যদি ওদের নিজের খেলে খেলতে থাকে, তখন কিন্তু কাজগুলো করতে অনেকখানি সুবিধা হয়। যেহেতু একাই বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে হয়, ওই কারণে ওদের সুবিধা মতোই ওদেরকে যেভাবে ঠান্ডা রেখে কাজ করা যায় সেরকম বুদ্ধি করেই কিন্তু করতে হয়। তো গামছাটা এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটাও ভাঁজ করে রাখলাম। আর বারান্দাটা এখন খুব সুন্দর করে পরিষ্কার করব। এখানটায় যেহেতু পুতুল টুতুল খেলা করে, তো আর সব সময় গাছের পাতা ছিঁড়ে রান্নাবান্না করে,
এই জায়গাটা অনেক বেশি নোংরা হয় দিনের ভিতরে। তো অনেকবারই আমি ঝাড়ু দিয়ে থাকি। এখন যেহেতু চারিদিকটা পানি, বাচ্চা কাচ্চা উঠানে তো আর খেলতে পারে না, বারান্দায় মধ্যেই খেলা করে, ওই কারণে এইভাবে প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করে নিতে হয় বারবার করে। তো যেহেতু লম্বা বারান্দা, ওই কারণে কিন্তু একটু সুবিধা। আর ছোট্টখাট্টো বারান্দা হলে তখন কিন্তু বাচ্চা কাচ্চার ঘোরাফেরা, খেলা করা একটু অসুবিধাজনক হয়ে যেত। তো যাই হোক, বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরটা খুব ছোট্ট, তো একটুখানি জায়গা, তো ঝাড়ু দিতে খুব একটা বেশি টাইম লাগে না। তো পরিষ্কার পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওপরটা আমি সকাল সকাল সুন্দর করে একবার মুছে দিয়ে রেখেছিলাম। রান্নাঘর জিনিস কিন্তু চা করার আগে একবার পরিষ্কার করে নেওয়া উচিত, তা না হয় রাতে কত কিছু হেঁটে বেড়ায়। এখন চলে এলাম ছাদে। আর ছাদের অবস্থা দেখো, খুব বেশি পিচ্ছিল আর স্লিপ হয়েছে। তো কিছু করার নেই, এখানেই কাজ করতে হবে। নিচে থেকে ভাবলাম ফিরে নিয়ে আসবো, তারপরে আবার দেখলাম অনেকখানি লেট হয়ে যাবে। তো সেই কারণে এইভাবেই কাজটা করে নিচ্ছি। আস্তে করে কলটা ছেড়ে দিয়ে রেখেছি। আর বাসনগুলো মেজে মেজে ওর উপরে রাখছি, যাতে করে বাসনগুলো শুকিয়ে না যায়। তো দেখো, খুব সুন্দর করে মেজে নিচ্ছি। আর বেশ অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজবো। আর তার সাথে সাথে যে জামা কাপড়গুলো আছে এগুলোকেও কেচে দেব। তো ওপরে একেবারে এনে রেখেছি, এনে দরজাটা দিয়ে রেখেছি। তা না হয় আমার মেয়ে যদি দেখতো পেছন পেছন, আবার চলে আসতো। আর এতটা স্লিপ না, ওকে কথা বললেও তো শুনতো না, বারবার ধারে গিয়ে খেলা করতো। তো সেই কারণে আর কি। তো যাই হোক, এখন দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি। আর একে একে ধুয়ে ওই যে ছোট্ট গামলাটা মেজে ওর মধ্যে করে একধারে রেখে আসবো। সকাল সকাল যে এখানটা এতটা ভালো লাগছে কি বলবো। যেমন সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সঙ্গে চারিদিকে গাছগাছালি, তো বেশ ভালো লাগছে। সকালবেলা সুন্দর পরিবেশে কাজকর্ম করতে পারলে কিন্তু মনটাও পুরো ভালো হয়ে যায়। তো দেখো, প্রত্যেকটা বাসন এই গামলার মধ্যে নিয়েই ধুয়ে ফেলছি। আর এখানে প্রত্যেক দিন যে কতগুলো করে কাচের জিনিসপত্র হয় তার ঠিক নেই। এরকম ছোট্ট গামলাই করেই রাখছি, তা না হয় এগুলো যদি এমনি রাখতাম না, তাহলে নিচে পর্যন্ত নিয়ে যেতে অনেকখানি অসুবিধা হতো। যেহেতু আমার যে সিঁড়িটা সেটা প্রচণ্ড সরু, তো সেখান থেকে ওঠানামা করতে না একটু অসুবিধা হয় অনেকগুলো জিনিস নিয়ে। তো 2-3 বার উঠতে নামতে হবে, অনেকগুলো জিনিসই যেহেতু উপরে এনেছি সেই কারণে। আর এখানে একটু সার্ফ দিয়ে নিচ্ছি। এই যে সার্ফটা আমি ব্যবহার করি, এত ভালো কি বলবো। এটা হাজব্যান্ড এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছিল, পুরোপুরি অন্যরকম সার্ফ। আর এটাই যদি আধ ঘন্টা মতো জামা কাপড় ভিজিয়ে রাখা যায়, তাহলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়, দাগগুলো উঠে যায়। তো যাই হোক, এখন হাতে খুব একটা সময় ছিল না, ওই কারণে একদম সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে কেচে নেব। তবে প্রচুর গ্যাজা হয় অল্প একটুখানি সার্ফ দিলে। প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জামা কাপড় খুব একটা নোংরা না হলেও আমি প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প একটু সার্ফের পানিতে ভিজিয়ে একটু থাবা দিয়ে ধুয়ে ফেলার জন্য। কারণ বাচ্চা কাচ্চা তো দিনের ভিতরে কত জামা প্যান্ট পরে তার ঠিক নেই, সেগুলো কিন্তু নোংরা হয় না, হয় খাবার ফেলে, তা নয় হিসু করে ফেলে, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এখন হাজব্যান্ডের প্যান্টটা সুন্দর করে আঁচড় দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এটা কেচে নেব। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, বেডশিটটা এতদিন পরে তুললাম, তারপরেও ওর থেকে কোনো রকম ময়লা বার হচ্ছে না। কেন জানো তো, ময়লা উঠবেই বা কোথা থেকে। আমার তো উঠোন এখন পুরো পানিতে ভর্তি, ধুলো ওঠার কোনো রকম জায়গাই নেই। আর যতটুক্ষণ ঘর আছে সবসময় মোছা ধোয়া পড়ে, যার কারণে ধুলোই ওঠে না এখন আর বেডশিটে। এমনি অন্য অন্য সময় দেখবে, শীতের সময় তো সব কিছু শুকনো খটখটে থাকে, তখন কতটা পরিমাণে ধুলোবালি ওড়ে। তো তখন কিন্তু প্রচুর বেডশিট নোংরা হয়, আর এই টাইমটায় গিয়ে একদমই নোংরা হচ্ছে না। তো যাই হোক, দেখো আমি কাঁচা ধোয়াগুলো করে নিলাম। আর পুরোপুরি ডিটেলসে শেয়ার করলাম না, কারণ পুরো কাঁচা ধোয়া দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। তো এগুলো একটু থাবা দিয়ে দিয়ে সুন্দর করে কেচে নিলাম। যত কাচ্ছি তত গ্যাজা বার হচ্ছে। সার্ফটা সত্যি অনেক ভালো। 1 কেজি সার্ফ নিয়ে এসেছিল, সেখান থেকে এখনও অনেকখানি থেকে গেছে। তো যাই হোক, এমনিতেও একটু সেভ করে চালানোর চেষ্টা করি, তারপরে যদি জিনিসটা ভালো হয় তখন তো আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে ধুয়ে নিলাম। এখন দেখছি একটু একটু রোদ্রের তাপ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আজকের দিনটাই সুন্দর রোদ্দুর উঠবে। তো ছাদটাও সুন্দর শুকিয়ে গেছে, সবটাই এখন ছাদে এরকম ধারে একটু একটু করে মেলে দিচ্ছি। এই যে পাশে আমার সামনে দেখতে পাচ্ছি একটা গাছ লম্বা হয়ে উঠছে, ওই গাছটা না আর একটু মোটা হলে ওটার সঙ্গে দড়ি বেঁধে আমি একটা ছাদে দড়ি টাঙাতে পারবো, তখন অনেকখানি আমার সুবিধা হবে। তো যাই হোক, ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো এইভাবে পাতিয়ে মেলছি।
আর একটা জিনিস কি জানো তো, পাতিয়ে মেললে কিন্তু প্রচুর তাড়াতাড়ি শুকিয়ে যায়। দড়িতে মেললে একটু দেরি হয়, কিন্তু এরকম তাপ থাকলে পাতিয়ে মেললে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন তো ঘরে বাইরে সব কাজ শেষ, হাঁস মুরগিগুলোকে খেতে দেব। তো এই যে উঠোনের মাঝখানে যেখানটায় জায়গা করা আছে, এখানটায় খাবার দিয়ে দিচ্ছি। এখানে ভাত, কুড়ো আর আটা একসঙ্গে মাখা আছে, এটা দিলাম হাঁসেদের পাত্রের খাবার। আর এখন মুরগিদেরকে ছেড়ে দিলাম, আর ওদের পাত্রেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি। সকালবেলা এদেরকে দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো হাঁসগুলো না এত ভালো, কি বলবো। সকাল সকাল এরকম ফার্ম থেকে বেরিয়ে যায়, সারা দিনটা যত মোট কথা শ্যাওলা এটা ওটা আছে উঠোনে খেয়ে বেড়ায়, আর একদম বিকেল 4টের মধ্যে আবার ডোবে উঠে পড়ে। সত্যি না, এগুলোকে যে আমি নতুন কিনেছি সেরকম মনেই হচ্ছে না, এতটা বেশি পোষ মেনে গেছে। এখানে খাবে তো, আর উঠোনে যদি আমি বেরিয়েছি কিংবা যদি কথা বলেছি ঘরের ভিতরে জোরে, এরা জোরে জোরে প্যাক প্যাক করে ডাকতে ডাকতে উঠোনের সামনে চলে আসে। আর আমিও না সারা দিন যত কিছু নষ্ট হোক না কেন, খাবার টাবার এটা ওটা ওদের পাত্রে দিয়ে যাই। এখন দেখো আমার স্বাদের রান্নাঘরটা ভেঙে চুরে কি অবস্থা। কখনোই ভাবতে পারিনি এই রান্নাঘরটা এই হাল হবে। উনুনটা এবার ভেঙে পড়েই যাবে, এতটা বেশি ড্যাবড্যাবে ভিজে। একে তো ওপরে পেপার দিয়েছিলাম, ইঁদুরে সবটাই কেটে দিয়েছে, 2-3 ফেত্তা করে পেপার দেওয়া ছিল। আর ওপর থেকে পানি পড়ছে, তলা দিয়ে পানি পড়ছে, আর কত ভালো থাকে বলো। তলায় অনেক পানি উঠে রয়েছে উনুনের ভিতরে, যেহেতু চারিদিকে পানি, ওই কারণে পানি উঠেছে। জামা কাপড় মেলতে না মেলতেই অন্ধকার হয়ে এসছে, তো সেগুলোকে তুলে আনলাম। আর তারপরে দেখো সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডালিয়া। অনেক বোনেরা জানতে চাইছো ডালিয়াটা কি। এটা কিন্তু চাল না, একদম আলাদা রকম একটা জিনিস। তো যাই হোক, তোমরা অনলাইনে সার্চ করে দেখো ডালিয়া কি, সেইভাবে বুঝতে পারবে। এটার মধ্যে আমি ডাল দেইনি আজকে, অনেক রকমের সবজি অ্যাড করেছি। বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আলু, আর তার সঙ্গে দিয়েছি কুমড়ো। তো দিয়ে সুন্দর করে নুন, হলুদ, সাদা তেল, পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম গোটা, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা। কাঁচা লঙ্কা দুটো আমি মেখে খেয়ে নেব ভাতের সাথে, আর ঈশা আর সিমরানের জন্য আর লঙ্কা দেইনি। এর সঙ্গে দিচ্ছি 1 চামচ করে ঘি। এটা না সকালবেলা একদম পুরো পেটটা ভরপুর করে রাখে, আর তার সঙ্গে কিন্তু অনেক বেশি হেলদি। বাচ্চাদেরকেও খাওয়ানো যায়, নিজেও খাই। তো যেহেতু রাতে আমি ভাত খাই না, ওই কারণে কিন্তু সকালবেলা উঠে একটু ভারী খাবার খাই। তো আমার জন্য একটা প্লেট আমি অল্প করে বেড়ে নিয়েছি, আর অল্প একটুখানি খেলে পেটটা যে কতক্ষণ ভর্তি থাকে তোমার কি বলবো। তো যাই হোক, দেখো ঈশাকে এখন খাইয়ে নিচ্ছি। অনেক বেশি সবজি দিয়েছি ওর খাবারটার মধ্যেও। তো বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো অনেক ভালো। আর আমার মেয়ে না ছোটোবেলা থেকে সবজি মাছ অনেক সুন্দর খায়। তো যাই হোক, সিমরান ওদিকে খাচ্ছে, আর ঈশাকেও খাইয়ে নিচ্ছে। ঈশা তো এটা প্রচুর মজা করে করে খাচ্ছিল, আর একদম না খাওয়াতে আমার টাইম লাগেনি। ওকে খাইয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন হয়ে গেছে। এখন সবজিগুলো করে ফেলবো। আর আজকে বলতে পারো কেনা সবজি বলতে শুধু একটুখানি কুমড়ো ছিল, আর সব কিছুই কিন্তু বাড়ির। তো আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি, তারা কিন্তু বাড়ি অনেক সবজি টবজি লাগিয়ে হাঁস মুরগি পুষে এদিক সেদিক করে 1-2 দিন আমরা চালিয়ে দিতে পারি। তো এদিকে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে দিচ্ছি পেঁয়াজ। এটা ভাজা ভাজা করে নেব, নিয়ে করব কুমড়ো। আর আমাদের মাচানে অনেকটাই পুঁইশাক হয়েছে, তো দোকানের পেছনে লাগানো হয়েছিল, অনেক রকম সবজি করা হয়েছে। সেখান থেকে পুঁইশাকটা এত সুন্দর হয়েছে না, 2-3টে ডগা আজকে কেটে আনা হয়েছে। তো সেই ডগাগুলো দিয়ে আজকে 2-3টে কচুরমুখী আছে, সেগুলো ওর মধ্যে কেটে দিয়েছিলাম, দিয়ে রান্না করছি। আর ওই যে সকালবেলা ধসনা পাতা হয়েছিল, ওখান থেকে তো অনেকটাই চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ বাড়ির, পুঁইশাকও বাড়ির, সেটা দিয়ে বলতে পারো আজকে একদম বিনা খরচে বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে। তো এদিকে কুমড়োটার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো এতেই কুমড়োটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কুমড়ো ঘন্ট কিন্তু একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো যাই হোক, কড়াটা ওই দিকটায় বসিয়ে দিয়েছিলাম, আর এই কড়াটা এইদিকে বসিয়ে দিয়ে এখন পুঁইশাকের সবজিটা বানাবো। বাড়ির সবজির কিন্তু আলাদা রকম টেস্ট হয়। বাজারের কেনা সবজি তো একরকম হয়, কিন্তু বাড়িতে লাগানো সবজি একটু আলাদা রকমেরই কিন্তু হয়। তো যাই হোক, দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাও একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে দেবো চিংড়ি মাছগুলো। তো অনেকখানি চিংড়ি মাছ হয়েছে, এগুলো বেশ বড় বড় সাইজের হয়ে যাচ্ছে। এগুলো দিয়ে হালকা হাতে ভাজতে ভাজতে তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেব।
তো আদা রসুন বাটাটা আমি একটুখানি বাদেই দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়ার দরকার ছিল। আমি কিন্তু চিংড়ি মাছ আলাদাভাবে ভাজি না, এরকমভাবে মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে রান্না করি। তো পরপর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এটা সববার লাস্টে দেবো একটু সবজি মশলা। তো সত্যি না, সবজি মশলাটা দিলে সবজিগুলো দেখে আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায়। আর সবজি মশলার ভিতরে যেহেতু অনেক রকমের মশলার গুঁড়ো থাকে, ওই কারণে আলাদা করে আর অন্য মশলা না অ্যাড করলেও চলে। তো দেখো 2-3টে কচুরমুখী ছিল, বেশি ছিল না, সেগুলো দিয়েছি এর মধ্যে কেটে। তো পুঁই শাক দিয়ে, কচুরমুখী দিয়ে আর একটা আলু দিয়েছিলাম, সেটা দিয়ে এই সবজিটা হবে। এত মজার হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তো আরও বেশি ভালো হয়েছিল। আমার কালকের ভিডিওতে ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছিলে, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন যেরকম অধীর আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখো, সত্যি না অনেক ভালো লাগে তোমাদের এই সকল কমেন্ট পড়ে। অনেক ভালো থেকো বোন। শাবানা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, তুমি অনেক মিষ্টি বোন গো। তো অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য, এতদিন আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা রইল। এমডি সুজিন প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোন। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকেও বোন বলেছ, ব্যস্ত থাকার কারণে তুমি এতদিন কমেন্ট করতে পারোনি। তোমাকেও জানাই বোন অনেক অনেক ভালোবাসা। সব সময় যে তুমি আমার এইভাবে পাশে থাকো, সত্যি অনেক ভালো লাগে, নিজের বোনের মতো মনে হয়। শবনম শারমিন প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার নাইট রুটিনটা শেয়ার করো। আমি কিন্তু আমার আগের অনেক ব্লগে নাইট রুটিন শেয়ার করেছি, তুমি চাইলে সেখান থেকে দেখতে পারো, অথবা কোনো একদিন আমি চেষ্টা করব নাইট রুটিনটা আবার সুন্দরভাবে শেয়ার করতে। রবিউল মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছ, আমারও একটা ছোট্ট বেবি আছে, অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার মেয়ের জন্য, অনেক ভালো থেকো। পূজা বোন বলেছ, অনেক ভালো লাগলো, তোমার নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা, অবশ্যই এগিয়ে যাও। আর আমার প্রত্যেক দিন আমার আরেক বোন কমেন্ট করো ফুলমণি, বোনকেও জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা, প্রত্যেক দিন এভাবে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ওদিকে দেখো কুমড়োটা কিন্তু প্রায় হয়েই এসেছে, আর এদিকে আমি এই যে পুঁই শাক আলুটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। পুঁই শাকটা একটু মাখো মাখোভাবে বানাবো। আর দেখো কুমড়োটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, এত দারুণ একটা ফ্লেভার আসছিল কি বলবো। লাস্টে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। আর এদিকে পুঁই শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অল্প করে পানি দেব, খুব একটা বেশি ঝোল করব না, কারণ পুঁই শাক জিনিসটা আমার মনে হয় একটু ঝোল কম হলেই ভালো লাগে। এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, অল্প একটু লবণ, তার সঙ্গে একটু সবজি মশলা, এটা দিয়ে আরও সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে একটু ঝোল দিচ্ছি। এটা দিয়ে 10 মিনিট মতো আস্তে করে ঢাকা দিয়ে রাখবো, আর তারপরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।